আগের ক্লাসে আমরা ম্যাকবেথের কিছুটা অংশ নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে বাকি অংশটা পরের ভিডিও ক্লাসে আলোচনা করব। আজকে সেই সেকেন্ড পার্টটা আলোচনায় আমরা আসি। যেটা দেখেছিলাম গত ক্লাসে, সেখানে ম্যাকবেথ ডানক্যানকে শেষ পর্যন্ত মার্ডার করে তার বাড়িতে ফিরে। লেডি ম্যাকবেথ তাকে দেখে বিষণ্ণ অবস্থায়, তাকে দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিল যে সে বোধহয় কাজটা করে উঠতে পারেনি। কিন্তু তখন ছুরিটা যখন নজরে এলো, রক্তমাখা ছুরি, তখন সে বুঝতে পারল যে খুনটা শেষ পর্যন্ত হয়েছে এবং লেডি ম্যাকবেথ তখন তার কৃতিত্ব দেখালো। সে কী করলো, বারবার ভালো করে ম্যাকবেথের হাত ফাত ধুইয়ে দিল, ভালো করে পরিষ্কার করিয়ে দিয়ে সেই রক্তমাখা ছুরিটা নিয়ে গিয়ে ওই যে গ্রুম যারা শুয়েছিল তাদের রক্ত ছিটিয়ে দিয়ে এলো, যাতে করে তাদেরকে খুনি প্রমাণ করা যায়। এবং তাই হলো। পরের দিন সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সেই দুই গ্রুম যারা ছিল তারাই খুনি হিসেবে সাব্যস্ত হলো। লেডি ম্যাকবেথ অনেক ন্যাকা কান্না কাঁদলো রাজার জন্য, কিন্তু অনেক মানুষই কিন্তু সন্দেহটা ম্যাকবেথকেই করেছিল যে এই কাজটা তারাই করতে পারে। যাই হোক, ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ ভেবেছিল এরপর থেকে তারা খুব আনন্দে ঐশ্বর্যের সঙ্গে কি ভালো ঘুমোবে, কিন্তু ঘুম তাদের ভাগ্যে আর রইল না। কারণ এই খুনের পর তাদের মাথায় চিন্তা কাজ করতে লাগলো যে ব্যাংকোর ছেলে তো বেঁচে আছে, আমার ছেলে রাজা হতে পারবে না, ব্যাংকোর ছেলে রাজা হবে, এটা আমরা মেনে নিতে পারবো না। সেজন্য এরপরে এই রক্তপিপাসু ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ আবার সিদ্ধান্ত নিল যে ব্যাংকো এবং ব্যাংকোর ছেলেকেও খুন করবে। এবং সেই পরিকল্পনা অনুযায়ী তারা একটা ব্যাংকোয়েটের আয়োজন করলো, যে ব্যাংকোয়েটে অন্যান্য সভাসদদের সঙ্গে সঙ্গে ব্যাংকো এবং ব্যাংকোর ছেলে, শর্ট কোশ্চেন, ব্যাংকোর ছেলে ফ্লিয়ান্স, তাকেও আমন্ত্রণ জানানো হলো। এবং ব্যাংকো এবং ব্যাংকোর ছেলে যে পথ দিয়ে আসার কথা, সেই পথেই তারা ভাড়াটিয়া খুনিকে রেখে দিল। এবং যথারীতি তারা ব্যাংকো আর ব্যাংকোর ছেলে যখন ফিরছিল তাদের ওপর হামলা করলো। কিন্তু রাখে হরি মারেকে, ব্যাংকো মরল কিন্তু ব্যাংকোর ছেলে ফ্লিয়ান্স সে ঠিক পালিয়ে গেল। আর এতেই ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথের ঘুম চলে গেল, তারা ঘুমোতে পারল না। এরপরেই এসেছিল এই ব্যাংকোয়েট সিন, যেখানে ব্যাংকোকে দেখা গিয়েছিল, এটা কিন্তু শুধুমাত্র ম্যাকবেথই দেখেছিল, ব্যাংকোকে দেখা গিয়েছিল তার সিটে সে বসে আছে। আসলে ব্যাংকো বসে নেই, ব্যাংকোর ভূত বসে আছে। ম্যাকবেথ দেখছে ব্যাংকো তার সিটে বসে আছে, ম্যাকবেথকে দেখে হাসছে, এরকম। এই সময় ম্যাকবেথ কিন্তু চরমভাবে মনের শক্তি হারিয়ে সে একটু ভুলভালভাবে দৃষ্টি নিয়ে ভাবে তাকাচ্ছিল, ভুলভাল কথাবার্তা বলছিল এবং অন্যান্য সভাসদ যারা তার সঙ্গে কথা বলছে তাদের কথা সে কান না দিয়ে সেই ব্যাংকোর দিকেই তাকিয়ে আছে, ব্যাংকোর ভূতের দিকে তাকিয়ে আছে। এই সময় লেডি ম্যাকবেথ খুব চাতুরতার সঙ্গে সেই সভাকে বন্ধ রেখে ম্যাকবেথকে সামাল দেয়। সেই মুহূর্তের মতো সামাল দেওয়া হলেও কি হবে, ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ চিন্তা কি হবে না হবে, এই চিন্তা শেষ পর্যন্ত আবার সেই পেদনী বোনেদের সঙ্গে দেখা করতে যায়। এবং পেদনী বোনেদের সঙ্গে সেখানে দেখা করে সে জানতে পারে যে তাকে এত সহজে কেউ মারতে পারবে না। সেই পেদনী বোনেদের মধ্যে প্রথমজন তাকে বলেছিল যে তোমার চিন্তার কিছু কারণ নেই, কারণ সাধারণভাবে গর্ভজাত কোনো সন্তান তোমায় হত্যা করতে পারবে না। যদি এই কথাটার মধ্যেই কিন্তু একটা রহস্য লুকিয়েছিল, বলেছিল সাধারণভাবে গর্ভজাত কোনো সন্তান তোমায় হত্যা করতে পারবে না। ম্যাকবেথ সেটা ভুল ভেবেছিল কোনো পুরুষ আমাকে হত্যা করতে পারবে না। কিন্তু পরে কি হলো, দ্বিতীয় পেদনী বোন আবার সে বলেছিল প্রথমজনই বলেছিল যে ম্যাকডাফ থেকে কিন্তু সাবধান থেকো, ম্যাকডাফ থেকে সাবধান থেকো, এই কথাটা বলেছিল। ম্যাকডাফ ছিল থেন অফ ফাইভ, সেই থেন অফ ফাইভ ম্যাকডাফের থেকে সাবধান থাকতে বলেছিল। এবং এইরকমভাবে তৃতীয় পেদনী বোন তারা তাকে বলেছিল যে ঠিক আছে, তোমার চিন্তা নেই, যতক্ষণ না ডানসিনের পাহাড় থেকে
বীরনাম জঙ্গল উঠে আসছে ততক্ষণ তোমার মৃত্যু নেই। তখন ম্যাকবেথ আরও বেশি মানে উদ্যমী হয়ে উঠল, আরও বেশি রক্তপিপাসু বলবান হয়ে উঠল। কেন? জঙ্গল কি করে উঠে আসবে? অতএব জঙ্গল যখন উঠে আসতে পারবে না, তখন আমার স্বাভাবিক সময় আমি বেঁচে থাকব, তার আগে আমাকে কেউ মারতে পারবে না, ম্যাকবেথ ভাবল। কিন্তু এই কথাগুলোর মধ্যে রহস্য ছিল, পরে আসছি সেই রহস্যটা কি। এদিকে সেই পেতনি বোনেদের সঙ্গে দেখা করে সেখান থেকে যখন ম্যাকবেথ বেরিয়ে এলো, বেরিয়ে এসে তার কানে খবর এলো যে ম্যাকডাফ, ওই যে 10 of 5 যার থেকে সাবধান থাকতে বলেছিল, সে এই স্কটল্যান্ড ছেড়ে পালিয়েছে। কেন? কারণ সেখানে ম্যালকম যে আছে, সেই ম্যালকমের সঙ্গে ম্যালকম একটা সেনাবাহিনীতে সেখানে তৈরি করেছে, সেই সেনাবাহিনীতে সে যোগদান দিচ্ছে এবং তারা পরিকল্পনা করে আসছে ম্যাকবেথকে সিংহাসনচ্যুত করার জন্য। এই কথা শুনে ম্যাকবেথ তো রেগে লাল। সে বাড়ি না পৌঁছে চলে গেল সোজা ম্যাকডাফের বাড়ি। ম্যাকডাফের বাড়িতে তার স্ত্রী ছিল, সন্তান ছিল, সেই স্ত্রী সন্তানদেরকে হিংস্রভাবে হত্যা করলো এবং ম্যাকডাফের বাড়ি আগুন ধরিয়ে দিল। এতটা সে রক্তপিপাসু হয়ে পড়ল ম্যাকবেথ। এই রকম কাণ্ড করার পর আস্তে আস্তে অনেক লোক কিন্তু ম্যাকবেথের থেকে দূরে সরে যেতে থাকলো। এদিকে ম্যাকবেথ সেটা বুঝতে পেরে একটু কষ্ট পেল এবং একটা সময় এলো যখন লেডি ম্যাকবেথ ইনসমনিয়া, মানে এই যে নানা রকম চিন্তা অমুক তমুক হতে হতে ঘুমোতে না পেরে শেষ পর্যন্ত লেডি ম্যাকবেথ নিজে সুইসাইড করে মারা গেল। আর লেডি ম্যাকবেথ চলে যাওয়া মানে কি, ম্যাকবেথ একা হয়ে গেল। ম্যাকবেথ যখন একা হয়ে গেল তখন কিন্তু ম্যাকবেথ প্রথম দিকটা ভীষণভাবে ভেঙে পড়ল যে আমি আর বেঁচে থাকতে চাই না, আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, কি হবে বেঁচে থেকে। আবার কিছুক্ষণ পরে তার হঠাৎ মধ্যে সেই উদ্যম জেগে উঠল, সেই বীরত্ব জেগে উঠল, না, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র বেদিনী, আমি লড়াই না করে আমি 1 ইঞ্চিও জমি ছাড়ব না। এই বলে সে আবার লড়াইয়ের জন্য প্রস্তুত হলো। এদিকে একজন মেসেঞ্জার এসে ম্যাকবেথকে খবর দিল যে সে একটা অদ্ভুত দৃশ্য দেখেছে। কি না, বীরনাম জঙ্গল নাকি এগিয়ে আসছে। ম্যাকবেথ তো ক্ষেপে লাল, এটা আবার হতে পারে নাকি? বীরনাম জঙ্গল ডান্সিনেন পাহাড় থেকে কি করে উঠে আসবে? এটা সম্ভব না। তুমি যদি মিথ্যে কথা বলো তাহলে তোমাকে আমি হত্যা করব, সেই মেসেঞ্জারকে বলল। কিন্তু বাস্তবে কি দেখা গেল, সত্যি সেই জঙ্গল এগিয়ে আসছে। কিভাবে এগিয়ে আসছে সেটা পরে বলছি। ম্যাকবেথ তখন প্রথম দিকে ঠিক করলো যে না, সে এই দুর্গের মধ্যেই থাকবে, ওই ম্যালকম তার সেনাবাহিনী নিয়ে এখানে প্রবেশ করুক, লড়াই এখানে হবে। তারপরে সে আবার যখন দেখতে পেল যে না, সত্যি তার সেনাবাহিনী নিয়ে এগিয়ে আসছে, তখন সে বেরিয়ে গিয়ে লড়াই করল এবং তাদের মধ্যে একটা লড়াই, বেশ ম্যাকবেথ তো বীর যোদ্ধা ছিলই, সেজন্য চরম একটা লড়াই হলো এবং সেখানে ম্যাকডাফের সঙ্গে মুখোমুখি হয়। ম্যাকডাফ তাকে নানা কথা শোনালো। এদিকে অন্যান্য সেনা যারা প্রথম দিকে ম্যাকবেথের মুখোমুখি হয়েছিল, ম্যাকবেথ তাদের সকলকে শেষ করে দিয়েছিল, কারণ সে তো বীর, সে বীর, তার সঙ্গে লড়াই করে পারা খুব মুশকিল। কিন্তু ম্যাকডাফের কাছে গিয়ে ম্যাকবেথ কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছিল, প্রথমে ভেঙে পড়ছিল। প্রথম দিকে ভাবলো যে না, ওর থেকে সাবধান থাকতে বলেছে, আমি লড়াই করব না বলে ম্যাকডাফের থেকে লড়াই না করে পালিয়ে আসতে যাচ্ছিল। কিন্তু ম্যাকডাফ কি পালিয়ে আসতে দেবে? সে কি ছাড়বে? সে তার উপর প্রতিরোধ করলো, বললো না, তোমাকে আমি ছাড়বো না, তুমি আমার স্ত্রী, আমার সন্তানদেরকে হত্যা করেছো, আমার বাড়ি পুড়িয়ে দিয়েছো, তোমায় আমি ছাড়বো না, ছাড়ছি না। ম্যাকডাফ তার উপর লড়াই করে তার উপর হামলে পড়লো। তখন ম্যাকবেথ বলল, আমাকে তো কোনো পুরুষ কেউ হত্যা করতে পারবে না, তুমিও পারবে না। ম্যাকডাফ তখন বলল, আরে আমি কিন্তু সাধারণ গর্ভজাত কোনো পুরুষ সন্তান নই,
আমার মায়ের গর্ভ থেকে অসময়ে তুলে নেওয়া, মানে সে সময় সিজারের কথাটা এখানে বলেছে। এটা নিয়ে অনেক সময় অনেকের কৌতূহল যে সেই সময় সিজারের ব্যাপারটা ছিল, শেক্সপিয়ার সেসব জানতেন, এটা নিয়ে অনেক কৌতূহল হয়। যাই হোক, ম্যাকডাফ সিজারিয়ান বেবি, এই কথা শুনে তো ম্যাকবেথের সাহস গেল উড়ে। কারণ এদিকে আবার সে দেখেছে যে সেই জঙ্গল এগিয়ে আসছে। আসলে জঙ্গল এগিয়ে আসছিল না, যখন সেই ম্যালকমের সেনাবাহিনী আসছিল তখন ম্যালকমের নির্দেশ মতো প্রত্যেকে সামনে যারা ছিল একটা করে গাছের ডাল ধরেছিল, আর যখন দূর থেকে দেখছে মনে হচ্ছে যেন জঙ্গল এগিয়ে যাচ্ছে। এটাই ছিল সেই রহস্য। যাই হোক, ম্যাকবেথ এবার ম্যাকডাফের মুখোমুখি হতে ভয় পেয়ে গেল। সে লড়াই করতে চাইল না, পিছিয়ে এলো, কিন্তু ম্যাকডাফ আবার তার উপর হামলে করলো, আবার ম্যাকবেথ তার উপর আক্রমণ করলো। এরকমভাবে শেষ পর্যন্ত ম্যাকবেথ হেরে গেল ম্যাকডাফের কাছে, এবং ম্যাকডাফ তার মুণ্ডচ্ছেদ করে নতুন রাজা ম্যালকমের হাতে উপহার হিসাবে তুলে দিল, এবং সকলের আশীর্বাদ নিয়ে ডানক্যানের বড় ছেলে ম্যালকম রাজা হলো। এখানেই গল্প শেষ হলো। আশা করি গল্পটা তোমরা বুঝতে পেরেছো। এই গল্পের নির্যাসটুকু তোমরা মাথায় রেখো, আর যদি সম্ভব হয় একটু টেক্সটটা পড়ে নিও, তাহলে শর্ট কোশ্চেনে তোমরা বেরিয়ে যেতে পারবে আশা করি। ওকে, বাই।